ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 পড়া হয়েছে। পার্ট 3 তে আজকে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা। আর্টিকেল 12 টু 35 পর্যন্ত পার্ট 3 যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ পার্ট 3 তে যে আর্টিকেলগুলো আছে সেটা হচ্ছে 12 থেকে 35, আর 12 থেকে 35 যে বিষয় আলোচনা হয়েছে সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস নিয়ে, মৌলিক অধিকার, যেটা বলা হয় বাংলায় মৌলিক অধিকার। তো মৌলিক অধিকারের যে বিষয় আলোচনা হবে সেটা হলো ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস, definition of state, laws inconsistent with fundamental rights, right to equality, right to freedom, right against exploitation, right to freedom of religion, cultural and educational rights, right to constitutional remedies, reads types of scope, armed forces and fundamental rights, martial law and fundamental rights, affecting certain types of fundamental rights, present position of right to property, exception to fundamental rights, criticism of fundamental rights, significance of fundamental rights, rights outside part 3. তো আজকে দেখি কী কী আলোচনা করা যায়, যতটুকু আলোচনা করব, কারণ ফান্ডামেন্টাল রাইটস ভাস্ট চ্যাপ্টার, সেটা মনে হয় না যে একটা ক্লাস কমপ্লিট হবে। যতটুকু পড়া যায় আলোচনা করবো। চলো, তো ফার্স্ট আমরা পড়ব বেসিক যে ফিচারগুলো আছে ফান্ডামেন্টাল রাইটসের। তো ফান্ডামেন্টাল রাইটস আমরা বললাম যে 12 টু 35 পর্যন্ত আছে এবং পার্ট 3-তে আছে, এটা তো আমরা জানলামই। এখন এখান থেকে যে কোশ্চেনটা আছে যে এই যে ইউএসের যে আইডিয়া ফান্ডামেন্টাল রাইটসের, সেখান থেকে আমরা পেয়েছি বলেছে ইট ইজ ডিরাইভড ইন্সপিরেশন ফ্রম দি কনস্টিটিউশন অফ ইউএসএ। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস ডিরাইভড ইন্সপিরেশন ফ্রম দি কনস্টিটিউশন অফ ইউএসএ। এটা পরীক্ষা আসে। ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে ফান্ডামেন্টাল রাইটসের আইডিয়া, সেটা আমরা পড়েছি, যেটা পার্ট 3 আর্টিকেল 1235। পার্ট 3-তে যে বিষয়গুলো আলোচনা করা হলো ফান্ডামেন্টাল রাইটস, এবং এটাকে বলছি আমরা ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। সো হিয়ার দ্য ফান্ডামেন্টাল রাইটস আর নোন এজ দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। অর্থাৎ পার্ট 3-কে বলছি আমরা। মানে অ্যাকচুয়ালি কোশ্চেন তো ঘুরিয়ে ফেলে বলে যে পার্ট 3 না বলে যদি বলা হয় ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 1235, যেভাবে বলুক, তো পার্ট 3 যেটা আছে মেনলি যে বিষয়ে ডিসকাস করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এবং এটাকে বলা হচ্ছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। অরিজিনালি দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড ফর 7 ফান্ডামেন্টাল রাইটস। প্রথমে যখন কনস্টিটিউশন আমাদের অ্যাডপশন করা হয়, তো 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল। যখন আমাদের কান্ট্রি ইন্ডিপেন্ডেন্স হয়ে যাওয়ার পর যেদিন এফেক্টে আসে 26 জানুয়ারি 1950-তে, তো ওই সময় আমাদের 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল। তো কী কী রাইট ছিল? ফার্স্ট ছিল রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 টু 18। এটাকে আমি বললাম আর্টিকেল 12 টু 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে। কিন্তু এখানে যে ফান্ডামেন্টাল রাইটস কথা বলা হচ্ছে 12 বা 13টা বাদ দিয়ে আমি আলোচনা করবো একটু করে। তো 14 টু 18 পর্যন্ত জাস্ট ইকুয়ালিটির কথা বলা হচ্ছে। তেমনি যদি আমরা রাইট টু ফ্রিডম বলি, তো 19 to 22, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন 23 to 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজন 25 to 28, কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস 29 to 30, রাইট টু প্রপার্টি আর্টিকেল 31, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আর্টিকেল 32। 6 নাম্বার রাইট যেটা আছে, সেই রাইটটা কী হয়েছে, প্রেজেন্টলি দের আর 6 ফান্ডামেন্টাল রাইটস। 7টার মধ্যে 6টা আছে ডিউ টু অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 31 from FRS by 44th Amendment Act 1978, and now it is a legal right under Article 300A Part 12. অর্থাৎ এখানে এটাই বলছে যে যখন কনস্টিটিউশন অ্যাডপশন করা হয় ওই সময় টোটাল 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল আমাদের, আর বর্তমানে 6টা আছে। কারণ 1978 সালে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, যেখানে রাইট টু প্রপার্টি আর্টিকেল 31-কে, যেখানে রাইট টু প্রপার্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হয়েছিল যেখানে আর্টিকেল 300A পার্ট 12-এ এটাকে লিগ্যাল রাইট হিসেবে দেওয়া হয়েছে। মানে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির যে রাইট, আমাদের প্রপার্টির যে রাইট, সেটা আর ফান্ডামেন্টাল রাইট নয়, সেটা হচ্ছে লিগ্যাল রাইট। অর্থাৎ আইনত আমরা প্রপার্টির জন্য কোর্টে অ্যাপিল করতে পারবো, বাট এটা ফান্ডামেন্টাল রাইট নয়। কেন নয়? কারণটা একটা, যে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল কথা অর্থ হলো হচ্ছে বেসিক, অর্থাৎ
যেটা ছাড়া আমরা আমাদের ডেভেলপ হবে না। আমাদের ডেভেলপমেন্টের জন্য যেগুলো বেসিক্যালি লাগে, যেমন আমরা রাইট টু ইকুয়ালিটি বলছি। যদি সোসাইটিতে ইকুয়ালিটি এস্টাবলিশ না করা হয়, ডিসক্রিমিনেশন থাকে সোসাইটিতে, তাহলে মানুষের যে পরিপূর্ণ বিকাশ সেটা ঘটবে না। অর্থাৎ রাইট টু ইকুয়ালিটিতে আমরা আলোচনা করছি ইকোনমিক, সোসাইটি এবং এডুকেশনাল ইকুয়ালিটি। একটা মানুষের যদি এডুকেশন না থাকে, সো আন্ডারস্ট্যান্ডিং করতে হবে না ভালো মন্দ ঠিকঠাক। সোসাইটিতে যদি ইকোনমিক ইকুয়ালিটি না এস্টাবলিশ করা হয়, তাহলে আমাদের কান্ট্রিতে কিছু মানুষ ডেপ্রাইভ হবে রিসোর্স থেকে। তো রিসোর্সকে যদি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে হয়, তো অবশ্যই আমাদের কী করতে হবে, ইকোনমিক ইকুয়ালিটিকে এস্টাবলিশ করতে হবে, যেটা রাশিয়ান যে আইডিওলজি, সোশ্যালিজম আইডিওলজি, যেটা আমাদের কনস্টিটিউশনে প্রিম্বলি অ্যাকসেপ্ট করা হয়েছে। তেমনি রাইট টু ফ্রিডম 19 to 22 পর্যন্ত রাইট টু ফ্রিডম আছে। এখানে আমরা যেটা দেখছি যে 14 থেকে 18 পর্যন্ত বেসিক্যালি রাইট টু ইকুয়ালিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনেক সময় আর্টিকেল দিয়ে দেয়, বা অনেক সময় রাইট টু ইকুয়ালিটির যে আর্টিকেলগুলোতে আছে সেটা বলে দেয়। অর্থাৎ আর্টিকেল 14 to 18 পর্যন্ত রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ফ্রিডম যেটা আছে আর্টিকেল 19 to 22, এটা খুব ইম্পর্ট্যান্ট যে কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত এই রাইটগুলো আছে। পার্টিকুলার একটা আর্টিকেল নিয়ে আলোচনা করতে পারে যে এটা কত নম্বর আর্টিকেলে আছে, বা শুধুমাত্র রাইট টু ফ্রিডমের কথা বলতে পারে যে 19 to 20 পর্যন্ত যে রাইট টু ফ্রিডম আছে এটা বলতে পারে। তোমাদের মাথায় হাতে লাগবে কী বলছে, একটা পার্টিকুলার ইকুয়ালিটির কথা বলছে না পার্টিকুলার ফ্রিডমের কথা বলছে। যেমন আমরা যদি পার্টিকুলার ফ্রিডমের কথা বলি, 19 নম্বর আর্টিকেলে 6টা আমাদের ফ্রিডম আছে। পার্টিকুলার রাইটকে বললে আমরা সেটা নিয়ে আলোচনা করব। 19-এ আছে, 20-তে আছে, 21-এ আছে, 22-তে আছে। অর্থাৎ এগুলো সব হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট এগেনস্ট এক্সপ্লুটেশন 23-তে 24-এ আছে। তেমনি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন বলা হয় 25 to 28। এবার যদি পার্টিকুলার আর্টিকেলকে বলা হয় তখন আমাদের সেটা জানতে হবে, আমরা আলোচনা করবো এর উপরে। তো আমরা যেটা পড়লাম শেষে যে রাইট, লিগ্যাল রাইট, যে 300A-তে রাইট টু প্রপার্টি যেটা 31-এ ছিল, সেটাকে অ্যাব্রোগেশন করা হয়েছে, সেটাকে ডিলিট করে 300A-তে নিয়ে আসা হয়েছে, এবং এটা পড়ছে পার্ট 12। তো এখান থেকে যে কোশ্চেন রাইজ হয় সেটা হলো যে ফান্ডামেন্টাল রাইট কটা ছিল যখন কনস্টিটিউশন এফেক্টে আসে। তো উত্তর বেশ 7টি ছিল, এখন বর্তমানে 6টি আছে ডিউ টু অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 31, অ্যান্ড দ্যাট ইজ রাইট টু প্রপার্টি। এবং 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হয়েছিল সেটা 1978। তো ইয়ার খুব ইম্পর্ট্যান্ট। অ্যামেন্ডমেন্ট যে হয়েছিল, কত নম্বর অ্যামেন্ডমেন্ট ছিল? 44th অ্যামেন্ডমেন্ট ছিল, এবং প্রেজেন্টলি ইট ইজ আ লিগ্যাল রাইট। আর্টিকেল 300A পার্ট 12-এ এটাকে রাখা হয়েছে, অর্থাৎ 31কে ডিলিট করে 300A একটা নতুন আর্টিকেল তৈরি করা হয়েছে। নেক্সট, তো আমরা বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটস বলতে কি সেটা বললাম, যে অধিকারগুলো না থাকলে মানুষের পরিপূর্ণ বিকাশ হবে না, সেটাকে বলছি আমরা ফান্ডামেন্টাল রাইটস। তো ফান্ডামেন্টাল রাইটসের মেন ফিচারগুলো কী আছে দেখে নিই। এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, যেটাকে আমরা বলি শর্টকাটে FRS, অর্থাৎ সাম অফ FRS আর অ্যাভেলেবল টু অনলি টু দি সিটিজেন্স, while others are available to all persons, whether citizens, foreigners or legal persons like corporations or companies. কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, এটা আমাদের ফিচার ফান্ডামেন্টাল রাইটসের, যে কিছু কিছু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তারাই এটাকে এদের কাছে অ্যাভেলেবল থাকবে, কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেটা হচ্ছে আমাদের সিটিজেন সহ ফরেনার এবং লিগাল পারসন যারা আছে তারাও সেই FRS ওদের কাছে অ্যাভেলেবল থাকবে। তো আমরা আলোচনা করব যে কোন কোন রাইট, কোন কোন ফান্ডামেন্টাল রাইট যেটা সিটিজেনের কাছে আছে, এবং কোন কোন ফান্ডামেন্টাল রাইটস যেটা হচ্ছে ফরেনারদের কাছে আছে। They are not absolute but qualified. The state can impose reasonable restrictions on them. However, whether such restrictions are reasonable or not is to be decided by courts. অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইটসগুলো পড়লাম আমরা আলোচনা করবো, একের পর আলোচনা হয়নি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে কি কি রাইট যেটা আমাদের সিটিজেনদের কাছে আছে এবং কি কি রাইট সেটা আউটসাইডের কাছে আছে, অর্থাৎ ফরেনারের কাছে আছে। তো এখন বলা হচ্ছে যে রাইটগুলো দেওয়া হবে সেই রাইটগুলো কিন্তু অ্যাবসলিউট নয়। মানে তোমার কাছে রাইট আছে, তোমার কাছে স্বাধীনতা আছে, তবে তুমি সব কিছু করতে হবে তা কিন্তু না, বাট সেটা কোয়ালিফাইড। অর্থাৎ যে রাইট তোমাকে দেওয়া হবে
সেই রাইট অবশ্যই সোসাইটিতে পিস এস্টাবলিশ করার জন্য হবে। তুমি এমন রাইট পাবে না যে তুমি সোসাইটিতে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে দিচ্ছ, সেরকম রাইট তোমার কাছে থাকবে না। সেই জন্য বলছি দে আর নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশনস অন দেম, হাউএভার ওয়েদার সাচ রেস্ট্রিকশনস আর রিজনেবল অর নট ইজ টু বি ডিসাইড বাই কোর্টস। তবে গভর্নমেন্ট কী করতে পারে, স্টেট মানে গভর্নমেন্ট, স্টেট রিজনেবল রেস্ট্রিকশন রাখতে পারে কিছু ফান্ডামেন্টাল রাইটসের উপরে, এবং সেই যে রেস্ট্রিকশন গভর্নমেন্ট ইম্পোজ করেছে সেটা আদৌ রিজনেবল না সেটা ডিসাইড করবে একমাত্র কোর্ট। আর কোর্টের একমাত্র কনস্টিটিউশনকে এক্সপ্লেন করার পাওয়ার আছে। সেই জন্য সুপ্রিম কোর্টকে বলা হয় এক্সপ্লেনার, অর্থাৎ ইন্টারপ্রেনার, এক্সপ্লেনার বা যেটা বলি যে ইন্টারপ্রেট করে, ইন্টারপ্রেটার সুপ্রিম কোর্ট। তো ডিসাইড করবে যে আদৌ সেটা স্টেট যেটা ইম্পোজ করেছে রেস্ট্রিকশন সেটা আদৌ রিজনেবল রেস্ট্রিকশন না রিজনেবল রেস্ট্রিকশন নয়, বৈধ নয়। আলোচনা হবে নেক্সট। দেখি আবার বলেছে যে এখানে দে আর জাস্টিসেবল, অর্থাৎ যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে যদি কারো ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেশন করা হয়, অর্থাৎ কারো ফান্ডামেন্টাল রাইটকে খেয়ে নেওয়া হয়। ফান্ডামেন্টাল রাইট যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, যে কাউকে ডিসক্রিপশন করা হচ্ছে কোন দিক থেকে, হয়তো জবের দিক থেকে। একটা এসটি সিট ছিল বা এসসি সিট ছিল, যেখানে জেনারেল বা ওবিসি এসে সেই পোস্টটাকে দখল করেছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট কী করতে পারে, গভর্নমেন্ট সেই রাইটটা তাকে ফ্রি দিতে পারে যদি সে সত্যি লিগ্যাল হয়ে থাকে। তো দেয়ার জাস্টিফিকেশনগুলো আছে ফান্ডামেন্টাল রাইটস, শুধু ওটা না, গভর্নমেন্ট জব না, যে আর্টিকেল 16 নাম্বার আছে আলোচনা করবো। তো 14, 15, 16 যতগুলো আর্টিকেল আছে সবগুলো হচ্ছে আমাদের জাস্টিসেবল। দে আর ডিফেন্ডেড অ্যান্ড গ্যারেন্টেড বাই সুপ্রিম কোর্ট। আমি একটুই বললাম যে জাস্টিসেবল এবং সেটাকে ডিফেন্ড করা হচ্ছে এবং সেটাকে গ্যারেন্টেড করা হচ্ছে সুপ্রিম কোর্ট। ফান্ডামেন্টাল রাইটসকে গ্যারেন্টেড করেছে এবং সুপ্রিম কোর্ট সেটা কী করছে, ডিফেন্ড করছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইটকে সুপ্রিম কোর্ট কী করবে, ডিফেন্ড করবে। কোনো মানুষের যদি ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়ে থাকে তো সরাসরি সে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে। দ্য পার্লামেন্ট ক্যান কার্টেল দেম উইদাউট এফেক্টিং দ্য বেসিক স্ট্রাকচার। পার্লামেন্টের পাওয়ার আছে ফান্ডামেন্টাল রাইটসকে কার্টেল করতে পারবে, তবে বেসিক স্ট্রাকচারকে কার্টেল করতে পারবে না, অর্থাৎ বেসিক স্ট্রাকচারকে সে চেঞ্জ করতে পারবে না। কনস্টিটিউশনে অ্যামেন্ড করার পাওয়ার আছে পার্লামেন্টের, কিন্তু বেসিক স্ট্রাকচারকে সে পার্লামেন্ট কী করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না বা অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। FRS can be suspended during national emergency except Article 20 and 21. Also Article 19 can be suspended only on the grounds of war or external aggression. ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেগুলোকে সাসপেন্ড করা হয় কখন, যখন ন্যাশনাল এমার্জেন্সি হয়। অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির সময়ে যে আর্টিকেলগুলোকে সাসপেন্ড করা হয় সেটা 20 and 21, বাট যখন যুদ্ধ হয় বা এক্সটার্নাল কোনো অ্যাগ্রেশন, ওয়ারের সময় বা কোনো এক্সটার্নাল অ্যাগ্রেশন হয়, ওই সময় আর্টিকেল 19 যেটা সেটাকেই সাসপেন্ড করে নেয় গভর্নমেন্ট। তো ন্যাশনাল এমার্জেন্সির সময় আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটসে সুপ্রিম কোর্ট আমাদের গ্যারান্টি দিচ্ছে এবং ডিফেন্ড করছে, বাট এটা অ্যাবসলিউট নয়। অনেক সময় আমাদের ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নেয়, কান্ট্রি কেড়ে নেয়, গভর্নমেন্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটকে কেড়ে নেয়। তবে যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে তখন আর্টিকেল 20 এবং 21কেও কেড়ে নিতে পারে। তাহলে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে গভর্নমেন্ট যদি রিজনেবল রেস্ট্রিকশন দেয় ফান্ডামেন্টাল রাইটসের উপরে, তাই 20, 21 এবং 19 বাদে বাকিগুলো ক্ষেত্রে গভর্নমেন্ট রিজনেবল রেস্ট্রিকশন করতে পারে। বাট আর্টিকেল 20 এবং 21-এর ক্ষেত্রে যখন ন্যাশনাল এমার্জেন্সি হবে তখন গভর্নমেন্ট রিজনেবল রেস্ট্রিকশন দেবে, এবং যদি এক্সটার্নাল এগ্রেশন হয় বা ওয়ার হয় সেক্ষেত্রে 19 নম্বর আর্টিকেলকে সাসপেন্ড করতে পারবে। তারা খুব ইম্পর্টেন্ট যে কোন আর্টিকেল ন্যাশনাল এমার্জেন্সির সময়ে গভর্নমেন্ট সাসপেন্ড করে দেয়। ধরবে ন্যাশনাল এমার্জেন্সি সময়ে 20 এবং 21 আমরা আলোচনা করবো, 20 কে আছে, 21 কে আছে, সব আলোচনা করবো। এসব ফ্রিডম আছে, ফান্ডামেন্টাল ফ্রিডম আছে, ফ্রিডম রাইট টু ফ্রিডম। এবার স্টেটের ডেফিনেশন, আমরা স্টেটে আসবো। আমরা এর আগে পড়লাম যে আর্টিকেল 235, তো যখন রাইট টু ইকুয়ালিটি পড়লাম সেখানে দেখলাম যে 14 to 18, বাট 12, 13 আমরা আর্টিকেল বাদ দিয়েছিলাম। এই স্টেটের যে ডেফিনেশন আছে, স্টেট বলতে কী বোঝাচ্ছে, স্টেট আমরা বলি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। তবে স্টেট দুটো মিনিং এক্সপ্রেস করছে। একটা স্টেট বা প্রভিন্সিয়াল যে এরিয়া টেরিটরি সেটাকে স্টেট হিসেবে আমরা জানি, অনেকে আমরা এটাই জানি। তবে স্টেট বলতে এখানে গভর্নমেন্টকে বোঝায়। তো এই স্টেট কনস্টিটিউশনে কীভাবে ইউজ করা হয়েছে, আর্টিকেল 12 বলছে স্টেটের ডেফিনেশন।
তো মাথাতে লাগবে কোনো সময় কোশ্চেন দিয়ে দেয় যে স্টেট ডেফিনেশন কোন নম্বর আর্টিকেল আছে, উত্তর হবে আর্টিকেল 12। গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেট, অর্থাৎ যদি আমরা স্টেট বলি কাকে স্টেট বলবো, পার্লামেন্টকে বলবো গভর্নমেন্ট, অফ ইন্ডিয়াকে বলবো আমরা স্টেট। গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেট, স্টেটের যে লেজিসলেচার আছে এবং স্টেটের যে গভর্নমেন্ট আছে বলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। লেজিসলেচার কথা হচ্ছে আইনসভা, বাংলা যেটা বলি আমরা আইনসভা, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট আইনসভা পার্লামেন্ট বলা হয়। পার্লামেন্টের দুটো কক্ষ আমরা জানি, লোকসভা রাজ্যসভা। তেমনি যে স্টেটের যে আইনসভা আছে অর্থাৎ স্টেটের যে লেজিসলেচার আছে সেটাকে বলি আমরা বিধানসভা। এখানেও দুটো কক্ষ আছে, একটা আছে বিধানসভা, একটা আছে বিধান পরিষদ। বাট আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেখানে বিধান পরিষদ নেই, শুধুমাত্র বিধানসভা আছে। তো বিধানসভা, বিধান পরিষদ, পার্লামেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সবগুলোকে আমরা স্টেটের টার্মে নিয়ে আসতে পারি। অল লোকাল অথরিটিস মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ডস, কিছু ইমপ্রুভমেন্ট ট্রাস্ট যেটা ইমপ্রুভমেন্টের জন্য কাজ করছে। বিশেষ করে আমরা যদি বলি AITUC একটা অর্গানাইজেশন, বা কিছু প্রেশার গ্রুপ আছে যেগুলো আমাদের কান্ট্রিতে যে প্রেজেন্ট ইস্যু থাকে, সেটা হতে পারে প্রাইস রাইজ বা আরও অন্য কিছু হতে পারে। তো সেই ইস্যুগুলো নিয়ে তারা কী করে, মানুষের স্বার্থে তারা প্রোটেস্ট করে। তো সেটাকে আমরা বলতে পারি ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। তারা হচ্ছে সেই আর্টিকেল 12 যে আছে স্টেটের ডেফিনেশনে, সেই ডেফিনেশন আন্ডারে পড়তে পারে। স্ট্যাচুটরি আর নন স্ট্যাচুটরি অথরিটি যেমন LIC আছে, ONGC আছে, সেল আছে, এগুলো কিন্তু গভর্নমেন্ট আন্ডারে পড়তে পারে। ইভেন প্রাইভেট বডি অর এজেন্সি ওয়ার্কিং অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ দ্য স্টেট ফলস উইদিন মিনিং অফ স্টেট আন্ডার আর্টিকেল 12। কিছু প্রাইভেট বডি আছে, কিছু এজেন্সি আছে যেগুলো আর্টিকেল 12 মধ্যে পড়তে পারে। এখন বলা হচ্ছে প্রাইভেট বডি কাকে বলা হয়, যেমন প্রাইভেট স্কুলগুলো আছে, গভর্নমেন্ট স্কুলগুলো আছে, এগুলোকে আমরা গভর্নমেন্ট আন্ডারে ফেলতে পারি। তো এবার আসবো লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ এটাকে আমরা আলোচনা করলাম যে ফান্ডামেন্টাল রাইটস কী জিনিস। যে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে এমন একটা রাইট যে রাইট ছাড়া আমরা চলতেই পারবো না। একটা এক্সাম্পল দিয়ে বোঝায় তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আমরা যদি ফান্ডামেন্টাল ডিজিট বা ফান্ডামেন্টাল অ্যালফাবেট না পড়ি, কেন 1 2 3 4 5 6 7 8 9, 0 তো আছে অবশ্যই, এগুলো ফান্ডামেন্টাল ডিজিট। তারপরে যেগুলো আছে যে 1-এর পরে 0 বছর 10 হয়, 11 হয়, তো এর শেষ নেই। আমরা যতটুকু অ্যারেঞ্জমেন্ট করতে পারি এরপরে চলে যাবে। তো বেসিক যে ডিজিটগুলো আছে আমরা 0 to 9 পর্যন্ত, সেটা আমাদের যদি সাবকনশিয়াস মাইন্ডে অ্যাক্টিভ না থাকে তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি না। অর্থাৎ আমাদের এটাকে কী করতে হয়, এটাকে মুখস্থ রাখতে হয়, সবসময় মাথার মধ্যে সেভ রাখতে হয়, যাতে খুব সহজে আমরা সেই সাবকনশিয়াস মাইন্ড থেকে ক্যালকুলেশন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কান্ট্রিতে ফান্ডামেন্টাল রাইটস কাকে বলছে। ফান্ডামেন্টাল রাইটস তাকে বলছে যেটা ছাড়া আমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। অর্থাৎ যদি আমরা ফান্ডামেন্টাল ডিজিটগুলো সম্পর্কে না জানি, তো আমরা প্লাস মাইনাস বা সাবস্ট্রাকশন বা অ্যাডিশন এই যেটা আছে এগুলো করতে পারবো না। হ্যাঁ, যখন আমরা যোগ বিয়োগ করতে যাবো কোনো অঙ্কে, বা গুণ ভাগ করতে যাবো, বা বড় ধরনের কোনো অঙ্ক করতে যাবো, তখন আমাদের ফান্ডামেন্টাল ডিজিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু সাইন আছে, যেমন বললাম প্লাস মাইনাস, এই সাইনগুলো কিন্তু ফান্ডামেন্টাল। তাহলে ফান্ডামেন্টাল বলতে কাকে বোঝাচ্ছে, শুধুমাত্র ডিজিট নয়, এখানে কিছু সাইনও বোঝাচ্ছে। তাই আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটস বলা হয়, পলিটিক্যাল সায়েন্স পড়তে গিয়ে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে কাকে বলবো, যে রাইটসগুলো যেমন রাইট টু লাইফ, বেঁচে থাকার অধিকার, আর্টিকেল 21 বলছে বেঁচে থাকার অধিকার, প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে। আর্টিকেল 14 বলছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ মানুষের মধ্যে কী থাকবে, ইকুয়ালিটিকে এস্টাবলিশ করতে হবে। অর্থাৎ কিছু মানুষের প্রচুর রিসোর্স আছে আর কিছু মানুষের কাছে রিসোর্স না, অর্থাৎ বেসিক রিসোর্স, আমি বেসিক কথা বলছি যে কিছু মানুষ দুবেলা তোমরা খেতে পারছে না, আর কিছু মানুষের কাছে প্রচুর রিসোর্স আছে। তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারি, ফান্ডামেন্টাল রাইটস একটা মানুষের কাছে পার্টিকুলার ওই 14 নম্বর আর্টিকেলে যে ইকুয়ালিটির উপর বেস করে বলা হয়, তো কারো কাছে আছে, কারো কাছে ইকুয়ালিটি নেই। তো ইকুয়ালিটিকে এস্টাবলিশ করার জন্য অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা আমাদের অবশ্যই ফান্ডামেন্টাল রাইটস, কারণ এটা ছাড়া মানুষ বাঁচতে হবে না, ফুড ছাড়া মানুষ বাঁচতে হবে না, খাবার খেতেই হবে। তো যদি রিসোর্সকে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে হয় তাহলে অবশ্যই ফুড কী করতে অ্যাভেলেবল করতে হবে। যাই হোক, আমরা আলোচনা করবো পরে। লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, কিছু ল যেটা ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে কী হবে, অসঙ্গতিপূর্ণ হবে। অর্থাৎ পার্লামেন্টের পাওয়ার আছে কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার, পার্লামেন্টের পাওয়ার আছে নতুন নতুন ল তৈরি করার। পার্লামেন্ট এমন ল তৈরি করতে পারবে না যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে যাবে। সেটাই বলছে আর্টিকেল 13, লস that are inconsistent with or in derogation of any of the fundamental rights shall be void. আর্টিকেল 13 বলছে যে কিছু ল
যেটা ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে কোনো মিল থাকছে না, সেই সব লকে ভয়েড করা হবে। ভয়েড মানে বাতিল করা হবে, অর্থাৎ সেই লটাকে আমরা ভ্যালিড রাখবো না। ইট প্রোভাইডস ফর দি ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। এটা জুডিশিয়াল রিভিউর যে ডক্ট্রিন সেটাকে প্রোভাইড করছে। জুডিশিয়াল রিভিউ মানে 13 বলছে যদি ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে কোনো ল পাস হয়, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তারা কোর্টে অ্যাপ্রোচ করতে পারবে, সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে হোক অ্যাপ্রোচ করতে পারবে। এটাকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ। অর্থাৎ আমরা জুডিশিয়ারি অর্থাৎ কোর্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো আমাদের ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়। দিস পাওয়ার হ্যাজ বিন কনফার্ড অন দ্য সুপ্রিম কোর্ট আর্টিকেল 32। আমি একটু বললাম যে সুপ্রিম কোর্টে মানুষ অ্যাপ্রোচ করতে পারবে যেটা আর্টিকেল 32 অনুসারে, এবং হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারবে আর্টিকেল 226। তাহলে কোশ্চেন আসতে পারে যে ফান্ডামেন্টাল রাইটস যদি কোনো মানুষের ভায়োলেট হয়, তাহলে সেই ক্ষেত্রে সে সিটিজেন কোথায় অ্যাপ্রোচ করবে? হয় সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে। সুপ্রিম কোর্টে যে অ্যাপ্রোচ করবে সেটা আর্টিকেল 32 এর আন্ডারে, এবং আর্টিকেল 226 এর আন্ডারে হাইকোর্টে অ্যাপ্রোচ করতে পারবে। দ্যাট ক্যান ডিক্লেয়ার আ ল আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইনভ্যালিড অন দ্য গ্রাউন্ড অফ কন্ট্রাভেনশন অফ এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। যদি ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে কন্ট্রাভেনশন হয়ে থাকে এনি ল, তাহলে সেই লকে ভয়েড করে দেওয়া হবে এবং সেটাকে আনকনস্টিটিউশনাল বলা হবে। একটা লকে আনকনস্টিটিউশনাল বলার যে অধিকার সেটা কার আছে? সুপ্রিম কোর্টের। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে পুরো কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করে। সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে আমরা অ্যাপ্রোচ করি যে কোনো ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, তাহলে 226-এ হাইকোর্ট এবং 32 আন্ডারে আমরা যাব সুপ্রিম কোর্টে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইজ নট ল and hence cannot be challenged. কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ল নয় এবং এটাকে চ্যালেঞ্জ করা যাবে না, আর্টিকেল 13 বলছে। তো আর্টিকেল 13 কী আছে? আর্টিকেল 13-এ বলা হচ্ছে যে লটা ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে সেটাকে ভয় করা হবে। বা কোশ্চেন এভাবে বলতে পারি যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন কথা অর্থ হলো যে কোনো আর্টিকেলকে অ্যাডিশন করা বা কোনো আর্টিকেলকে ওখান থেকে এক্সক্লুড করে দেওয়া বা একটা আর্টিকেলকে চেঞ্জ করা। তো আর্টিকেলকে চেঞ্জ করার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়। সেটা বলছিলেন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সেটা ল নয়, তাই এটাকে চ্যালেঞ্জ করা যাবে না। আবার সুপ্রিম কোর্ট কষ্টমানন্দ ভারতী কেসে 1973-তে বলেছে যে দ্যাট আ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ক্যান বি চ্যালেঞ্জ অন দ্য গ্রাউন্ড ইট ভায়োলেটস আ ফান্ডামেন্টাল রাইটস। তাহলে 13 বলছে যে এটাকে চ্যালেঞ্জ করা যাবে না যেহেতু এটা ল নয়। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যদি ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করা যাবে। অর্থাৎ পার্লামেন্টের রাইট আছে কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করা। পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, পার্লামেন্ট কনস্টিটিউশনকে সংশোধন করতে পারে, বাট পার্লামেন্ট এমন কোনো আইন তৈরি করতে হবে না সংশোধন করে যেটা ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে। সেটা বলছে সুপ্রিম কোর্ট হেল্ড ইন কৃষ্ণানন্দ ভারতী কেস 1973 that a constitutional amendment can be challenged on the ground that it violates a fundamental rights that forms a part of the basic structure of the constitution and hence can be declared as void. আমরা জানি যে বেসিক স্ট্রাকচারের মধ্যে অনেক আর্টিকেল আছে, তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে আর্টিকেল 12 to 30 পর্যন্ত যে রাইটগুলো আমাদের আছে এগুলো বেসিক স্ট্রাকচার মধ্যে পড়ছে। সুপ্রিম কোর্টের অ্যামেন্ডমেন্ট করার পাওয়ার আছে কনস্টিটিউশনকে, বাট বেসিক স্ট্রাকচার যেটা সেই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না। বেসিক স্ট্রাকচার এর এগেনস্টে যদি কোনো ল গভর্নমেন্ট পাস করে থাকে সেটাকে ভয়েড করা হবে। সেটা সুপ্রিম কোর্ট 1973-তে কেশবানন্দ ভারতী কেস যে হয়েছিল সেই কেসে এই রায়টা দিয়েছিল। তাহলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন কেসে, অর্থাৎ কেশবানন্দ ভারতী যে কেস ছিল সেই কেসে 73-তে সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে এমন কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যদি পাস হয় সেটা ভয়েড করা হবে, সেটা বাতিল করে দেওয়া হবে। তো আজকে এটুকুই। আমরা নেক্সটে ইকুয়ালিটি ফর ল এবং ইকুয়াল প্রোটেকশন ল আর্টিকেল 14 যেটা আছে সেটা পড়ব। তারপরে 15-এ ডিসক্রিপশন পেপার আছে, 17-এ আনটাচেবল পেপার আছে, 16-এ রাইট টু
এমপ্লয়মেন্ট বা রাইট টু জব যে বলি আমরা সেটা আছে, 17 আনটাচেবিলিটি আছে, 18 যে টাইটেলসকে অ্যাবলিউশন করা সেটা আছে। এইভাবে আমরা ইকুয়ালিটি সম্পর্কে আলোচনা করবো এরপরের দিন, যদি পারি আমি ফ্রিডমটাও নিয়ে আলোচনা করব, আর আস্তে আস্তে এইভাবে ফান্ডামেন্টাল রাইটসগুলি কমপ্লিট করব। তো আজকে জাস্ট ইন্ট্রোডাকশন হলো, এরপরে রাইটগুলো নিয়ে ডিসকাশন করা হবে। সো আজকে এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং।